28 একর। এটা খুব বড় জায়গা। দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। 300 দুর্গা অঙ্গন শিলান্যাস করলেন নিউ টাউনে, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন, এই কথাটা আপনাদের মনে হতে পারে। উনি মন্দির করার আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, মন্দির উনি করেছেন বা শিলান্যাস করেছেন। কিন্তু উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে বছরে 2 লক্ষ চাকরি দেবেন। সেই চাকরির কোনো ইতিহাস আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, যেহেতু আপনি মন্দির প্রসঙ্গে প্রশ্ন করেছেন, আমি মন্দির প্রসঙ্গেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুর্গাঙ্গনের জন্য শিলান্যাস করেছেন নিউ টাউনে। এখন অতীতে সাম্প্রতিককালে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, বর্তমানে সাসপেন্ডেড, উনি বাবরি মসজিদ করতে গিয়ে বরখাস্ত হয়েছেন বা সাসপেন্ড হয়েছেন, নিলম্বিত হয়েছেন তৃণমূল দল থেকে। তার অন্যায়টা কি, অপরাধটা কি, তিনি মসজিদ তৈরি করেছেন। তাহলে তৃণমূল কংগ্রেস দলটা নিজেকে যদি গণতান্ত্রিক দল বলে দাবি করে থাকেন, তাহলে আমি একজন গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসের কাছে, বা আমার প্রশ্নটা শুধু আমার প্রশ্ন না, আমার এই বক্তব্যটা শোনার পর হয়তো আমার সঙ্গে বাংলার এক অংশের মানুষ আমার সঙ্গে সহমত হতে পারেন, কেউ আবার দ্বিমত হতে পারেন। তাহলে তৃণমূল কংগ্রেস কি গণতান্ত্রিক দল যদি নিজেদেরকে দাবি করে থাকেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি যখন শিলান্যাস করলেন দুর্গাঙ্গনের, তাহলে তাকে কেন সাসপেন্ড হতে হবে না? তাকে কেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী সাসপেন্ড করবেন না? আবার গতকাল বা পরশু দিনকে দেখলাম রায়মোহনগরের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি আবার হুমায়ুন কবিরকে জ্ঞান দিয়েছেন। কি বলেছেন? যে মন্দির মসজিদ যদি করতেই হয়, মন্দিরের কথা যদি উনি বলেননি, উনি মসজিদের কথা শুধুমাত্র বলেছেন, যে মসজিদ যদি করতেই হয় তাহলে রাজনীতির বাইরে গিয়ে, রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে উনি মসজিদ করুক, মন্দির করুক, তাতে কোনো আপত্তি নেই। তাহলে তৃণমূল কংগ্রেস যেখানে দায়িত্ব সহকারে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দায়িত্ব সহকারে শিলিগুড়ির মহাকাল মন্দির থেকে শুরু করে, দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে, নিউ টাউনের দুর্গাঙ্গন থেকে শুরু করে, যেখানে মন্দিরের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করলেন, সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা সেই ভূতের মুখে রাম রাম এই কথার মতোই, প্রবাদটার সঙ্গে একটা আমি মিল পাচ্ছি, একটা কোথাও বাস্তবতা দেখতে পাচ্ছি। সুতরাং যেখানে তৃণমূল কংগ্রেসের কথা এক, মুখ এক, মুখোশ আর এক, এখন আমি আশা করব যে তৃণমূল কংগ্রেস যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল হয়ে থাকে, তাহলে যেমন মসজিদ তৈরি করার অপরাধে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে, আমি একজন তৃণমূল বিরোধী মানুষ হিসেবেও আশা করব যে তৃণমূল কংগ্রেস তার গণতান্ত্রিক স্বার্থ, গণতান্ত্রিক ভাবমূর্তিকে রক্ষা করার স্বার্থে ঠিক তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের ধারাকে অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন শিলান্যাস করার অন্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করবে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা বললাম মুখ আর মুখোশ আলাদা, ঠিক সেরকম। তবে আশা করব তৃণমূল কংগ্রেস যে কতটা গণতান্ত্রিক দল, সেটা হুমায়ুন কবিরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাসপেন্ড করতে পারে, যদি সুব্রত বক্সী সৎ সাহস দেখিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবো যে সত্যি তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল, যেখানে গণতন্ত্রের যেমন মূল্য থাকে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো মূল্য আছে। আপনি বারবার সাসপেন্ডের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মালিককে কর্মচারীরা মালিককে কখনো সাসপেন্ড করে? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে একটা সংবিধান রয়েছে, একটা সাংবিধানিক রীতিনীতি কাঠামো মেনে রাষ্ট্র বা দেশ বা রাজ্য পরিচালিত হচ্ছে, সেখানে কখনো কোনো রাজনৈতিক দলের মালিক কেউ হতে পারে না। ওইভাবে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ওই অর্থে মালিক বলা যায় না। হয়তো এটা নিয়েও বিতর্ক থাকতে পারে। আমি যেটা বলছি যেটা সত্য, এটা সঠিক, এটা এমনটা না। আমার মতেরও বিরুদ্ধ মত থাকতে পারে, আমার মতেরও সমালোচনা হতে পারে, আমি সমালোচিত হতেই পারি, প্রশংসিত হতে পারি। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা রাজনৈতিক দলের মালিক হয়ে যাবে কোনো একজন ব্যক্তি, এটা ঠিক গণতন্ত্রে খাপ খায় না, শোভা পায় না। একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, একাধিক ব্যক্তি হতে পারেন, কিন্তু দলটা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে,
পরিধি পাচ্ছেন, সে যখন নিজেকে গণতান্ত্রিক দল বলে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, রাজ্যের বাংলায় ক্ষমতাতে আছেন, সুতরাং সেই দলের কোনো একজন ব্যক্তি, কোনো একজন নেতা বা নেত্রী তিনি মালিক, তার কথাটাই শেষ কথা, বাকিদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা ঠিক গণতন্ত্র শোভা পায় না। আমি ওই জন্যই আমার আগের বক্তব্যে বললাম, তৃণমূল কংগ্রেস যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে যেমন দাবি করে থাকে, এই কথার সঙ্গে দাবির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি বক্তব্যের কোনোরকমভাবে সারবার্তা থেকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস নিজেদের গণতান্ত্রিক ভাবমূর্তিকে রক্ষা করার জন্য, নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে তুলে ধরার জন্য, তাহলে তৃণমূল কংগ্রেসকে কঠিন এবং সঠিক এবং সৎ সিদ্ধান্ত নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুনের মতো সাসপেন্ড করে। দলের একাধিক নেতা নেত্রী থাকতে পারেন, দলের চেয়ারম্যান সভাপতি একজন হতে পারেন, কিন্তু দলের মালিক ওইভাবে বলা যায় না, যেহেতু গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যেহেতু তৃণমূল কংগ্রেস নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে। আমি সেই দাবির সূত্র ধরেই বললাম। 2011 সালে একটা সরকার পরিবর্তন, 34 বছর সরকারকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ তারা সিঙ্গুর নন্দীগ্রামে কারখানা করতে চেয়েছিল। আর 2026-25 এসে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার তিনি মন্দির দুর্গাঙ্গন করছেন। তাহলে কি এই বাঙালি জাতি এই 26-এ এই সরকারকে পরিবর্তন করবেন বলে আপনি আশা করেন? পশ্চিমবঙ্গের মানুষ, আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন, অত্যন্ত চেতনা সম্পন্ন মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সক্রিয়তা, রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কার্যকারিতা, প্রতিটা মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছেন। আপনারা যদি মনে করে থাকেন, আমরা যদি মনে করে থাকি যে তৃণমূল কংগ্রেসের দলটা দীর্ঘদিন ক্ষমতাতে আছে মানে পশ্চিমবঙ্গের মানুষ বোকা, এটা কিন্তু ভাবাটা ঠিক উচিত হবে না। তার কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে অতীতের রাজনৈতিক কর্মসূচি, অতীতের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, 34 বছরের সিপিআইএম সরকারকে যেই বাংলার মানুষ বিতাড়িত করতে পেরেছেন, যেই ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে বাংলার মাটিতে পুরস্কার করতে পেরেছে, এই বাংলার মাটি, এই বাংলার মানুষ, এই বাঙালি। সুতরাং তৃণমূল কংগ্রেসকেও হারিয়ে দেওয়াটা কোনো কিছু ব্যাপার না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করছেন। এখন এক শ্রেণীর মানুষকে মন্দির আর মসজিদ দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, যারা আমরা নিজেদেরকে সমাজে প্রথম শ্রেণীর মানুষ বলে মনে করি, আমাদের দায়িত্ব, মানুষের যদি কোনো রকম ভুল হয়ে থাকে, মানুষের তো ভুল হতেই পারে, সেই ভুলটা ভেঙে দেওয়া, মানুষের ভুল ভাঙার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমাদের এই দুটো কাঁধে এসে বর্তায়। আমি যদি মনে করি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি শুধু ওকালতিটাই করব, দেখুন আমার দিব্যি ওকালতি করে চলে যাচ্ছে, আমার না টাকার অভাব, না মক্কেলের অভাব, না মামলার অভাব, আমি আমার মতো করে পেশা নিয়ে ওকালতি নিয়ে আমার দিন যাপন করছি, আমার পরিবারকে পরিচালনা করছি। কিন্তু আমি যদি এই নিয়েই ব্যস্ত থাকি, সমাজের প্রতি আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আমি আমার নিজের মতটা তুলে ধরবো মানুষের সামনে, মানুষকে সচেতন করব, সতর্ক করব। মানুষ আমার মতটা গ্রহণ করবে কি করবে না সেটা মানুষের ব্যাপার, কিন্তু মানুষকে বোঝানোর দায়িত্বটা আমাদের। এক শ্রেণীর মানুষ মন্দির মসজিদ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, আমি বা আমরা আবার এক শ্রেণীর মানুষকে ওই ভুলিয়ে দেওয়া কৌশল থেকে দূরে এনে আমরা খাদ্য, বস্ত্র, কাজ, কর্মের কথা বলছি। মন্দির পাড়ায় পাড়ায় হোক, ঘরে ঘরে হোক, গ্রামে গ্রামে হোক, এই নিয়ে কোনো আপত্তি নেই। মসজিদ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হোক, কোনো আপত্তি নেই। আমার বক্তব্য, আমার স্পষ্ট বক্তব্য, যে সরকারের তত্ত্বাবধানে মন্দির হবে, আমার ট্যাক্সের টাকা নিয়ে, আপনার ট্যাক্সের টাকা নিয়ে মন্দির হবে, এই মসজিদগুলো হবে, মসজিদগুলোকে নিয়ে রাজনীতি হবে। যদিও মসজিদটা সরকারি অনুদান নিয়ে হচ্ছে না, মসজিদে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদগুলোকে নিয়ে এত আলোড়ন তৈরি হবে, এত চর্চা হবে, সাংবিধানিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার হবে, এটা নিয়ে চর্চা হবে, রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে, এটা তো কাঙ্ক্ষিত না, এটা তো অপ্রত্যাশিত, অভাবনীয়। আমরা সেই জায়গাটাই বোঝানোর চেষ্টা করছি, আমি সেই জায়গাটাতেই বোঝানোর চেষ্টা করছি যে মসজিদ মন্দির নিয়ে চর্চা করার কিছু হয়নি, মসজিদ মন্দির নিয়ে বিতর্ক করার কিছু হয়নি। মন্দির মসজিদ হোক, আমাদের প্রত্যেকের অংশগ্রহণ থাকবে, আমাদের প্রত্যেকের সহযোগিতা থাকবে, কিন্তু ওই মসজিদ মন্দিরকে, হিন্দু মুসলমানকে, ওইগুলোকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে রাজনৈতিক সিদ্ধান্তকে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া,
এটা ঠিক উচিত নয়। মানুষ কঠিন সিদ্ধান্ত আগামী দিনে 26-এর নির্বাচনে নেবে। আজ আমরা এই মঞ্চে দেখলাম, মুখ্যমন্ত্রী এই যে শিলান্যাসের মঞ্চে দেখলাম হিন্দু থেকে শুরু করে অনেক মুসলিম বুদ্ধিজীবী মৌলী সাহেব তারা সম্প্রীতির মেসেজ দিলেন। মুখ্যমন্ত্রী বললেন যে ধর্ম যার উৎসব সবার, বিষয়টা নিয়ে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে আজকে যেটা করেছেন বলছেন, ওখানে দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ নিতে হবে না, দেখতে পাবেন বড় বড় মুখ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো পিছনের দিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীও থাকতে পারেন, মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী। আবার তার কিছুটা আগে থাকতে পারে কাসেম সিদ্দিকী, তারও কিছুটা আগে থাকতে পারে ফিরহাদ হাকিম, থাকতে পারে জাকির হোসেন, থাকতে পারে ইটাহারের তৃণমূলের বিধায়ক, সংখ্যালঘু তৃণমূলের সভাপতি, কি নাম যেন আপনার, হোসেন, মুশারফ হোসেন না কি একটা নাম আছেন, উনি থাকতে পারেন, জাভেদ খান থাকতে পারেন, ফিরহাদ হাকিম থাকতে পারেন। ওই বুদ্ধিজীবীদের মধ্যে ইনারাও থাকতে পারেন। সুতরাং ওনারা বুদ্ধিজীবী নাকি পরজীবী নাকি মৃতজীবী নাকি সজীব নাকি পদার্থ নাকি অপদার্থ, এই কথাগুলো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন, বলতে চাচ্ছেন। ওই বুদ্ধিজীবীদের মঞ্চে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাইকেই পাবেন। খুব ভালো জিনিস তো, এটাই তো বাংলার কৃষ্টি কালচার, একসঙ্গে সবাই থাকবেন, হিন্দু থাকবেন, মুসলিম থাকবেন, প্রত্যেকে থাকবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বাংলাতে যেখানে বিদ্বেষের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শামশেরগঞ্জের খুনের বিরুদ্ধে শাস্তি হয়েছে, খুব দ্রুত বিচার হয়েছে, খুব ভালো জিনিস। বিচারে বিলম্বিত হোক এটা কেউ চাই না, বিচার তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ হোক এটা সকলেই চাই, খুব ভালো জিনিস। কিন্তু অন্য ক্ষেত্রে বিচার হবে না, শুধু একটা বিচার হবে একটা পক্ষ নিয়ে একদিকে, এটা তো উচিত নয়। আমি আবারও বিতর্কে যাচ্ছি না। আমাদের আশা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, উনি সঠিকভাবে নিরপেক্ষ ভাবনা চিন্তা নিয়ে পদক্ষেপগুলো নেবেন বিজেপির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু অপ্রত্যাশিতভাবে বিজেপির কাছে বা RSS এর কাছে ভালো হওয়ার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো পদক্ষেপ নেয়নি। আমি চাইছি যে সরকার পদক্ষেপ নিক বা পুলিশ পদক্ষেপ নিক, না নিলে আমরা আইনজীবীরা আমরা আইনিভাবে লড়াইকে হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো। আমাদেরকে যদি কোনো মানুষ প্রয়োজন করে, কোনো মানুষ যদি প্রয়োজন বোধ করেন, মানুষ আমাদেরকে যদি আইনি সাহায্য নেন, আমরা আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত লড়াইটাকে টেনে নিয়ে আসবো। ধন্যবাদ।